ডোমেস্টিক ভায়োলেন্সের নামটার সঙ্গে আশা করি প্রত্যেকেই পরিচিত। একটা সার্ভেতে জানা যায় ভারতের প্রায় 27 থেকে 30 কোটি মানুষ কোনো না কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। একবার চিন্তা করে দেখুন, যে জায়গাটা তার সব থেকে সুরক্ষিত হওয়ার কথা ছিল সেটাই ভয়াবহতায় পরিণত হয়েছে। আজকে আমাদের পর্ব এই ডোমেস্টিক ভায়োলেন্সের খুঁটিনাটি নিয়েই। ডোমেস্টিক ভায়োলেন্সকে যদি পয়েন্ট আউট করতে হয়, তা ধরুন একজন মানুষ, সে নারী অথবা পুরুষ যে কেউ হতে পারে, যখন তার পরিবারের দ্বারা মানসিক, শারীরিক বা যে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হয়, সেটাই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে। যদিও আমাদের দেশে মূলত মহিলাদের উপরই হওয়া এই ভায়োলেন্সকে প্রাধান্য দেওয়া হয়। এই ডোমেস্টিক ভায়োলেন্সকে 3 ভাগে ভাগ করা যায়: ফিজিক্যালি, ইমোশনালি এবং সেক্সুয়ালি। প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ভারতে ইকোনমিক অ্যাবিউজকেও ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় নিয়ে এসেছে। ইমোশনাল ভায়োলেন্স বা ফিজিক্যাল ভায়োলেন্স অনেক সময় সামনে চলে আসে। যেটা চাপা পড়ে যায় সেটা হলো সেক্সুয়াল ভায়োলেন্স। 2006 সালে NFHS এর একটি রিপোর্ট থেকে জানা যায় 15 থেকে 49 বছরের মহিলাদের মধ্যে 8.5% মহিলারা এর শিকার। সেক্সুয়াল ভায়োলেন্স বলতে জোর করে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করা, কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে তাকে বাধ্য করা, যেটা সে করতে ইচ্ছুক নয় সেটাকেও বোঝায়। দুঃখের বিষয় হলো, সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হওয়া 85% মহিলারা এই সম্বন্ধে বলতে পারেন না লজ্জায়। বাকি 15%-এর মধ্যে মাত্র 1% পুলিশে রিপোর্ট হয়। দ্য সেকশন 375 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী জোর করে সহবাস ক্রাইম, কিন্তু শুধুমাত্র ওয়াইফ যদি 15 বছর বয়সের নিচে হয়। ম্যারিটাল রেপকে আইপিসির ধারায় আনা হয়নি, তবে এটির জন্য সিভিল রেমেডির ব্যবস্থা করা হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে সব থেকে বেশি যেটা ঘটে সেটা হলো ফিজিক্যাল ভায়োলেন্স। মনে করা হয় পৃথিবী জুড়ে যত মহিলার সিরিয়াস ইনজুরি হয় তার প্রায় 19 থেকে 25% ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। রিসেন্ট টাইমে ইমোশনাল অ্যাসল্ট ডোমেস্টিক ভায়োলেন্সের সব থেকে বড় ভাগ বলা যায়। ইমোশনাল অ্যাসল্ট একজন মানুষের সেলফ ওর্থকেই বিনষ্ট করে দেয়। সাইকোলজিক্যালি ভাবে সে দুর্বল, অর্থহীন হয়ে পড়ে নিজের কাছেই। নিয়মিত ভার্বাল অ্যাবিউজ, তাকে ছোট করা, এগুলো তাকে নিজের কাছেই বন্দি করে ফেলে একরকম খাঁচায়। ইমোশনাল ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় ফল হলো সুইসাইড। একটা স্টাডিতে দেখা গেছে যেসব মহিলারা ইমোশনাল অ্যাবিউজের ভুক্তভোগী তাদের প্রায় 7.5% সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। যদিও মূল 3টি ভাগ আমাদের আলোচিত হয়েছে, তবে আমাদের আর একটা পার্শ্ব ভাগকেও আলোচনা না করলে হয়তো পর্বটা ব্যর্থ হবে। কোনো পুরুষ বা মহিলা যখন পারিবারিক সম্মান বাঁচানোর তাগিদে তার ফ্যামিলি মেম্বারদের দ্বারাই নিহত হয়, সেটাকে অনার কিলিংয়ের আওতায় ধরা হয়। কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, বিবাহ বহির্ভূত সহবাস হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ রিফিউজ, কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো হোক বা হোমোসেক্সুয়াল অ্যাক্টিভিটি। বাড়ির সম্মান ক্ষুণ্ণ হলেই তা রক্ষা করতে নেমে আসে অনার কিলিংয়ের খাঁড়া। পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে এর প্রচলন সব থেকে বেশি। ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় কারণ হলো পুরুষতান্ত্রিক সমাজ। নিজেকে উচ্চ দেখানো এবং নিজের সহধর্মিণীকে ছোট দেখানো অনেকের কাছেই পুরুষ সুলভ ব্যবহার। এই তথাকথিত পৌরস্যের কারণেই পান থেকে চুন খসলেই ফিজিক্যাল এবং ভার্বাল অ্যাবিউজ হয়। যদিও বর্তমানে মহিলাদের মতো অনেক পুরুষও তার সহধর্মিণীর দ্বারা আক্রান্ত, তাই এখন আর পুরুষতান্ত্রিক সমাজ বলা যায় কিনা সেটাও ভাববার বিষয়। ডোমেস্টিক ভায়োলেন্সের আর একটা বড় কারণ হলো ডাউরি সিস্টেম, অর্থাৎ পণ প্রথা। আমাদের দেশে 1961 সাল থেকে পণ প্রথা নিষিদ্ধ, কিন্তু এই কথা আপনিও জানেন আর আমিও, যে একজন নারীর বিবাহের জন্য তার পরিবারকে কিভাবে পণের ব্যবস্থা করতে হয়। এখনো 2005 সালের একটি সার্ভেতে দেখা গেছে স্বামী স্ত্রীর সম্পর্কে বেশিরভাগ ফাটল ধরার মূল কারণ হলো সময় মতো পণের পরিমাণ তুলে দিতে না পারা। ইনফ্যাক্ট 2010-এর একটা স্টাডি বলছে সে বছর পণ দিতে না পারার কারণে আমাদের দেশে মৃত্যুর পরিমাণ 8,391 জন। ডোমেস্টিক ভায়োলেন্স দিনে দিনে বাড়ছে, তার একটা বড় কারণ হলো আন্ডার রিপোর্টিং। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের চাপে অথবা ভবিষ্যতের ভয়ে অত্যাচারের অভিযোগ করে না ভিকটিমরা,
আর যতগুলো রিপোর্ট হয় তার খুব কম পরিমাণে সিরিয়াস ইনভেস্টিগেট করা হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু পার্শ্ব কারণও বেশ প্রমিনেন্ট, যেমন ধরুন পভার্টি। গরিব ফ্যামিলিতে অনেক ক্ষেত্রেই ডোমেস্টিক ভায়োলেন্সের গুরুত্ব দেওয়া হয় না, তার কারণ এর বিরুদ্ধে লড়াই করার মতো ইকোনমিক অবস্থা তাদের নেই। যারা ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যুক্ত তারা বেশিরভাগই মানবিক শিক্ষায় অশিক্ষিত। আর এছাড়া ভিকটিম যখন অশিক্ষিত হয় তার পক্ষে এর প্রতিবাদ করা বেশিরভাগ সময়ই দুরূহ হয়ে পড়ে, কারণ সে নিজের বা তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হয়। সেলফ ইন্ডিপেন্ডেন্ট না হওয়াই একটা বড় কারণ। নিজের পায়ের জমি শক্ত না হওয়ায় নির্ভর হয়ে থাকতে হয়, তখন তার পার্টনার তাকে ভিকটিমাইজ করা অধিকার বলে মনে করে। ভিকটিমসরা ডোমেস্টিক ভায়োলেন্সের ফলে ফিজিক্যালি এবং ইমোশনালি ভেঙে পড়ে। অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম হেলথ ইস্যুর সম্মুখীন হয়। গাইনোকোলজিক্যাল প্রবলেম, মিসক্যারেজ, হেডেকস, পার্মানেন্ট ডিসএবিলিটিস, আস্থমা মতো হেলথ ইস্যুগুলি খুবই প্রমিনেন্ট হয়। এছাড়া মেন্টাল হেলথও নষ্ট হয়ই। ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ট্রমা এসব নিত্য সঙ্গী হয়ে পড়ে ভিকটিমদের। রিসেন্ট ডেটা অনুযায়ী 2019-21-এর 31.2% নারী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আরও প্রিসাইজ করে যদি বলি, শারীরিক নির্যাতনের শিকার হয় 28.5%, ইমোশনালি 13.1% এবং সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার 5.7% নারী। ডোমেস্টিক ভায়োলেন্স বললেই আমাদের মাথায় মূলত আসে নারীদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের কথা, কিন্তু পুরুষদের বিরুদ্ধেও ডোমেস্টিক ভায়োলেন্স একবারে নিশ্চিহ্ন নয়, বরং রিসেন্ট টাইমে এর পরিমাণ বৃদ্ধিও পাচ্ছে। রিপোর্ট বলছে 3 থেকে 5% পুরুষ বর্তমানে তার শিকার, কিন্তু দুর্ভাগ্যবশত ডোমেস্টিক ভায়োলেন্স এগেনস্ট মেন এর বিরুদ্ধে কোনো আইন নেই। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সবথেকে কার্যকারী যে আইন তা হলো আইপিসি 498A। 1983 সালে পণ প্রথা সম্পর্কিত ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট রোখার জন্য এটা নিয়ে আসা হয়। এই ল মূলত হাজব্যান্ড এবং তার রিলেটিভসদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কোনো মহিলা প্ররোচিতভাবে সুইসাইড করলে বা ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার হলে অথবা পণের জন্য হ্যারাসড হলে এই ল ব্যবহার করা হয়। এই ল অনুযায়ী অভিযুক্তদের 3 বছর পর্যন্ত জেল এবং সঙ্গে জরিমানার নির্ধারণ রয়েছে এবং এটি একটি নন বেলেবল ক্রিমিনাল অফেন্স বলে গণ্য করা হবে। তবে এই লয়ের কিছু নেগেটিভ ইম্প্যাক্টও হয়। এই লটা অনেকের মতেই কন্ট্রোভার্সিয়াল, কারণ এখানে পুরুষদের জন্য কোনো ল করা হয়নি। জামিন অযোগ্য হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই লয়ের মিস ইউজ হচ্ছে, ছেলের বাড়ি থেকে বড় অ্যামাউন্ট নেওয়ার জন্য বা অন্য কোনো কারণে। আমি আমার অন্যান্য ভিডিওতেও আগে বারবার বলেছি যে সমাজের যে কোনো প্রথা বা অন্যায় শুধু আইন করে বন্ধ করা সম্ভব নয়, আমাদের নিজেদেরকেও কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আপনার আমার পাশের মানুষদেরকে জাগ্রত করতে হবে এই বিষয়ে। ভিকটিমদের সাহস যোগাতে হবে যাতে তারা প্রতিবাদ করতে পারে। সর্বোপরি প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে নিজের অস্তিত্ব তৈরি করতে হবে, অর্থাৎ স্বাবলম্বী হতে হবে। আপনার যত কাছেরই হোক, কেউ এই অন্যায় করলে তার তীব্র প্রতিবাদ জানিয়ে রিপোর্ট করতে হবে। জানি একদিনে এটা সম্ভব নয়, কিন্তু একটা স্টেপ নিলে তবেই পরের স্টেপটা নিতে পারবেন। আমরা আমাদের পর্ব আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের মনে দাগ কেটেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।